একটা দেশের 15,000 কিলোমিটার রাস্তার মধ্যে পাকা মাত্র 4,000। স্বাভাবিকভাবেই আশা করা যায় সেই দেশ আইএমএফের দরজায় গিয়ে ঋণ চাইবে, বিদেশি ঠিকাদার খুঁজবে, বিশ্ব ব্যাংকের প্রকল্প প্রস্তাব লিখবে। কিন্তু বুর্কিনা ফাসো করল ঠিক উল্টোটা। তারা নিজেদের টাকায়, নিজেদের হাতে, নিজেদের মেশিনে একটা 8 লেনের হাইওয়ে বানানো শুরু করলো, যার দৈর্ঘ্য 332 কিলোমিটার। এই মহাসড়কটি 9টি দ্বিতল ইন্টারচেঞ্জ, 28টি ওভারপাস এবং একটি আন্ডারপাস নিয়ে তৈরি হচ্ছে, যেখানে শহরের বাইরে গাড়ির গতি ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত তোলা যাবে। প্রশ্ন হলো, যে দেশটাকে পশ্চিমা মিডিয়া শুধু সামরিক জান্তা শাসিত বলে চেনায়, সেই দেশ কিভাবে এটা একা একা একটা মেগা প্রজেক্ট শেষ করার সাহস পেল? আজ সেই গল্পটাই বলবো। কিভাবে একটা মরুভূমির রাস্তা বুর্কিনা ফাসোর জন্য শুধু কংক্রিট নয়, সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠল। প্রথমে জেনে নেওয়া যাক এটা কি এবং এখানে কি বানানো হচ্ছে। এই প্রকল্পের নাম ফাসো মেইবো, স্থানীয় ভাষায় যার অর্থ দেশ গড়ো। 2025 সালে প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে এই উদ্যোগ চালু করেন, যার লক্ষ্য নাগরিক অংশগ্রহণ ও স্থানীয় সম্পদ ব্যবহার করে দেশের নগর অবকাঠামো আধুনিকীকরণ করা। এর ভেতরের সবচেয়ে বড় প্রকল্পটাই হলো রাজধানীর ওয়াগাদুগু থেকে দ্বিতীয় বড় শহর বোবো দিউলাসের মতো সংযোগকারী এই এক্সপ্রেসওয়ে। 2026 সালের বাজেটে এই হাইওয়ের জন্য প্রায় 200 বিলিয়ন সিএফএ ফ্রা বা $357 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে এবং প্রেসিডেন্ট নিজেই ঘোষণা দিয়েছেন এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থায়ন করা হবে। সহজ কথায় বললে, কোনো বিদেশি ঋণ নেই, কোনো আইএমএফ শর্ত নেই, কোনো বিদেশি ঠিকাদার কোম্পানির শেয়ার নেই, পুরোটাই দেশের টাকায় দেশ গড়া। এখন প্রশ্ন হচ্ছে, কেন দরকার? কেন হঠাৎ এত বড় বিনিয়োগ দরকার হলো? কারণটা লুকিয়ে আছে সংখ্যায়। বুর্কিনা ফাসোর 15,000 কিলোমিটারের রাস্তার মধ্যে মাত্র 4,000 কিলোমিটার পাকা আর প্রথাগত পদ্ধতিতে বেসরকারি ঠিকাদার দিয়ে রাস্তা বানাতে প্রতি কিলোমিটারে 50 কোটি থেকে 100 কোটি সিএফএ ফ্রা খরচ হতো। একটা উন্নয়নশীল দেশের জন্য যা প্রায় অসম্ভব অঙ্ক। এর ওপর যোগ হয়েছে নিরাপত্তা সংকট আর সীমিত বিদেশি অর্থায়নের সুযোগ। তাই ট্রাওরে প্রশাসন পুরো পদ্ধতিটাই নতুন করে ভাবল। সরকার প্রায় 200 বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক খরচ করে হাজারেরও বেশি বুলডেজার, সিমেন্ট, মিক্সার, গ্রেডার আর ফ্ল্যাট বেড কিনে ফেলল সম্পূর্ণ নিজস্ব সম্পদ থেকে। অর্থাৎ রাস্তা বানানোর আগে তারা রাস্তা বানানোর কারখানাটাই নিজেরা করে নিল। এখানে সবচেয়ে চমকপ্রদ অংশ, এই প্রকল্প শুধু সরকারের নয়, পুরো জাতির প্রকল্প হয়ে উঠছে। 2026 সালের জানুয়ারি নাগাদ এই উদ্যোগ সাধারণ মানুষের কাছ থেকে $3.5 লাখ বেশি সংগ্রহ হয়েছে, যেখানে সবচেয়ে বেশি অবদান এসেছে কাদিয়াগো অঞ্চল থেকে, প্রায় $78,000। এটা শুধু টাকার হিসাব নয়, এর পেছনে আছে মানুষের গল্প। কায়া শহরের 7 থেকে 15 বছর বয়সী 118 জন শিশু নিজেদের হাত খরচের টাকা জমিয়ে 5 ব্যাগ সিমেন্ট কিনে দিয়েছেন এই প্রকল্পের জন্য। মন্ত্রণালয়ের কর্মচারী থেকে শুরু করে ছাত্র, অবসরপ্রাপ্ত মানুষ, এমনকি স্কুল ছুটির শিশুরাও শ্রমে অংশ নিচ্ছে। একজন রাজমিস্ত্রি ওয়াইহু সংবাদ মাধ্যমকে বলেন, আগে আমরা অপেক্ষা করতাম তারা এসে আমাদের জন্য বানিয়ে দিবে, এখন তারা অপেক্ষা করবে আমরা কি বানাই তা দেখার জন্য। এই একটা লাইনে যেন পুরো আন্দোলনের দর্শন ধরা পড়ে। এই প্রকল্প ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপও পেয়েছে। 2026 সালের 22 জানুয়ারি এই উদ্যোগ একটা সরকারি সংস্থায় রূপান্তরিত হয়, যাকে প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন দেওয়া হয়, যাতে বড় অবকাঠামো প্রকল্প পরিচালনার জন্য নিজস্ব কর্মী, বাজেট ও পরিকল্পনার সক্ষমতা থাকে। এই সংস্থা এখন 8টি নাগরিক প্রযুক্তিগত ইউনিট পরিচালনা করে, যা তরুণ বুর্কিনাবাসীদের জন্য একটা বিশাল ব্যবহারিক ও প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। অদক্ষ যুবকদের মেকানিক, সার্ভেয়ার আর টপোগ্রাফের রূপান্তরের কারখানা। অর্থাৎ একটা রাস্তা বানাতে গিয়ে দেশটা একই সাথে তৈরি করছে একটা দক্ষ শ্রমশক্তিও। এটাই দ্বিমুখী প্রভাব, রাইট ফর এডুকেশন। তবে এই গল্পের একটাই দিক নেই, যে কোনো বিশাল সরকারি প্রকল্পের মতো এখানেও প্রশ্ন উঠেছে স্বচ্ছতা নিয়ে। প্রকল্প ঘোষণার পরপরই একটা তথ্য বিভ্রাট তৈরি হয়। বেশ কিছু গণমাধ্যম প্রকল্পের খরচ 200 বিলিয়ন সিএফএ ফ্রা বলে
চূড়ান্তভাবে প্রচার করে। প্রেসিডেন্ট তাওরে স্পষ্টভাবে বলেছেন এটা ছিল 2026 সালের জন্য ন্যূনতম 200 বিলিয়নের একটা প্রাথমিক পরিকল্পনা, চূড়ান্ত হিসাব নয়। সমালোচকরা প্রশ্ন তোলেন, নাগরিকদের কাছ থেকে সিমেন্ট আর শ্রম চাওয়া কি আসলে সরকারি দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা কৌশল? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই উদ্যোগ নিয়ে দ্বিধাবিভক্ত। কেউ কেউ একে সার্বভৌম উন্নয়নের মডেল বলছে, কেউ বলছে এটা প্রচারমুখী রাজনীতি। বাংলাদেশের অবস্থান কোথায়? এখন প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য এই মডেলের মানে কি? বাংলাদেশে প্রতি বছর বিদেশি ঋণ বিশ্বব্যাংক এবং এডিবি নির্ভর অবকাঠামো প্রকল্পের সাথে পরিচিত। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত বুর্কিনা ফাসোর এই নিজের টাকায় নিজের শ্রমে মডেল ছোট আকারে হলেও একটা বার্তা দেয়। অবকাঠামো মানেই বিদেশি ঋণ নয়, নাগরিক অংশগ্রহণও একটা পথ হতে পারে। তবে বাস্তবতা হলো বাংলাদেশের জনসংখ্যা ও অবকাঠামোর চাহিদা বুর্কিনা ফাসোর তুলনায় বহু গুণ বড়। তাই এই মডেলের হুবহু কপি করা বাস্তবসম্মত নাও হতে পারে। তাহলে শেষ প্রশ্ন বা ছবিটা কেমন দাঁড়ালো? একদিকে একটা দেশ যে মরুভূমির বুকে নিজের টাকায় নিজের মেশিনে নিজের নাগরিকদের সিমেন্ট আর শ্রম দিয়ে একটা আধুনিক হাইওয়ে বানাচ্ছে কোনো বিদেশি ঋণ ছাড়াই। অন্যদিকে সেই একই প্রকল্পে আছে হিসেবের অস্পষ্টতা, প্রশ্নবিদ্ধ স্বচ্ছতা আর নাগরিকদের ওপর অলিখিত চাপ। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, এই জনগণের অর্থায়নের উন্নয়ন মডেল কি সত্যিকারের সার্বভৌম পথ, নাকি এটা রাষ্ট্রের দায় নাগরিকদের কাঁধে তুলে দেওয়ার একটা নতুন কৌশল? আর বাংলাদেশের মতো দেশ কি কখনো এমন কোনো মডেল থেকে শিক্ষা নিতে পারবে? মন্তব্যে আপনার মতামত জানান।